ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে মণ্ডলপাড়া বিশিষ্ট শিক্ষাবিদ বিজুলি সরকারের বাড়িতে পরিচারিকার কাজ করতেন শান্তা মণ্ডল। বিগত ৪০ বছর ধরে বিজুলি সরকারের বাড়িতে পরিচারিকার কাজ করতেন এই শান্তা। কিন্তু বৃহস্পতিবার বিজুলি সরকারের বাড়িতে শৌচালয় থেকে পরিচারিকা শান্তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটা কি হয়েছিল আমরা কেউ জানি না, আমার বাড়িতে কোনো খবর দেয়নি। শুনেছি, লোকের মুখে শুনেছি আমরা এটা, যে ওনাকে খুব মারধর করেছে। উনি বাড়িতেও ছিল না, দুপুরবেলা উনি কোনোদিন বেরায় না। আমার দিদি ব্যাংকের কাজ থেকে যাবতীয় কাজ সব আমার দিদি করে। আমার বাড়ি এইখানে, আমার বাড়িতে উনি 5 মিনিটের জন্য আসতে দেয় না। আসলেই ওনারা বলে যে তুই ওই বাড়িতে যাবি না, ভয় দেখায়, মারধর করবো বা চুরির বদনাম দেবো। ঠিক আছে, এবার আমার দিদি কখন মারা গেছে আমাদের কিন্তু খবর দেয়নি। আমি ওনার বাড়িতে গেছি, গিয়ে দেখি উনি চেয়ারে বসে আছে কম্পিউটারের সামনে, কি লেখালেখি করছে। ওনাকে জিজ্ঞাসা করলাম যে মাসি আমার দিদি কোথায়? আমাকে উনি ফট করে বললো যে তুই নিচে গিয়ে বাথরুমে দেখ, তোর দিদি মরে পড়ে আছে। এমনকি আমরা গেছি, কালু সরকার ওনার ছোট ছেলে সবাই আমাদের উপরে অত্যাচার করছিল, ধাক্কাধাক্কি দিয়ে বার করে দিচ্ছিল, ঘরে ঢুকতে দিচ্ছিল না। তার জন্য আমরা ভাঙচুরও করেছি। আমরা চাইছি, 24 ঘন্টা হয়ে গেছে, আমরা কোনো এখনো বিচার পাইনি। আমরা বিচার চাই। হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। থানায় বলেছে যে আমরা ঠিক আছে 12টার পরে আমরা স্টেপ নেব। ওনারা এখনো কিছু নেয়নি। এখানের কাউন্সিলর আমাদের হেল্প করেছে, তাপস কাউন্সিলর, উনিও আমাদের হেল্প করেছে। একটা কোন বাইরের ছেলে এসেছে, আমার দিদি যেহেতু ওই বাড়িতে কাজ করে, ওকে বললেই ও গেট খুলবে, কিন্তু ওই সেই 9 তারিখের কথাটা আমাদের কাউকে জানায়নি। উনি খালি একে ওকে দেখাচ্ছে। একে ওকে তো দেখালে হবে না, আমাদেরও তো বাড়ির লোক, আমাদেরকে তো জানাবে। কোন ছেলে ছিল? জানি না কোন ছেলে, ওই দিকে কোথায় বাড়ি আমরা চিনি না। দুটো ছেলেকে দেখা গেছে আপনাদের সাথে, কিন্তু আমার দিদির সাথে কোনো সম্পর্ক নেই। এত বছর 35 বছর যখন কাজ করছে, সে কোনো সম্পর্ক রাখেনি। এখন বৃদ্ধ বয়সে আর রাখবে না, এত বয়স হয়ে গেছে আর রাখবে না। আমরা তো জানি না, আমাদের কোনো প্রমাণ নেই, আমাদেরকে কোনো কাগজে দেখায়নি বিজেপি সরকার যে তোর দিদির নামে এই টাকা পয়সা আছে বা এই জমিটা আছে, কোনোদিন দেখায়নি। আমরা কিছুই জানি না। আর যেখানে আমার দিদি গলায় দড়ি দিয়েছে সেখানে আমার দিদি হাতই পাবে না, কারণ আমাদের হাইট, আমার দিদি জানলাটা ওনাদের অনেকটাই উঁচু, টুলটা যেমন বসানো সেমনই আছে, কোনো কিছু সরানো নেই। না, দরজা খোলা ছিল। আমি মেয়েকে দেখিনি, আমার মেয়েকে দেখা, আমাদের বাড়ি বসিরহাট, আমাদের খবরও দেয়নি, আমি জানি না কিছু। আমি ঢুকতেই যাই না, আমরা এসে একটু গালাগালি টালি করেছি। আমার দুটো ছেলে মরে গিয়েছিল, তাও যেতে দেয়নি, যেতে দেয়নি। কি চাইছেন এখন, কি চাইছেন? আমি চাই অ্যারেস্ট করা হোক, আমি অ্যারেস্ট করা দরকার, আমি শাস্তি চাই, বিজেপি সরকারের শাস্তি চাই। আমার মেয়েটা চলে গেছে, আমি শাস্তি চাই। বিজেপিকে, বিজেপি সরকার, বিজেপি সরকার। আপনার মেয়ে ওনার বাড়িতে কাজ করতো কতদিন? হয়ে গেছে 30-35 বছর হয়ে গেছে। আমার মাকে কিন্তু একটা টাকাও দিত না আমার মেয়ে। বইটাই নাকি আছে, লক্ষ্মীর ভান্ডারের টাকাটাও উনি তুলে নিত। ঠিক আছে, তারপর 9 তারিখে কোন একটা ছেলে এসেছে ওনার বাড়িতে। আমি মেয়েকে দেখিনি, আমার মেয়েকে দেখা, আমাদের বাড়ি বসিরহাট, আমাদের খবরও দেয়নি, আমি জানি না কিছু। আমি ঢুকতেই যাই না, আমরা এসে একটু গালাগালি টালি করেছি। আমার দুটো ছেলে মরে গিয়েছিল, তাও যেতে দেয়নি, যেতে দেয়নি। কি চাইছেন এখন, কি চাইছেন? আমি চাই অ্যারেস্ট করা হোক, আমি অ্যারেস্ট করা দরকার, আমি শাস্তি চাই, বিজেপি সরকারের শাস্তি চাই। আমার মেয়েটা চলে গেছে, আমি শাস্তি। হঠাৎ মৃত্যু হয় ইদানিং রমেশ বিশ্বাস বলে একটি ছেলের সঙ্গে ওর একটু ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তার একটা অডিও আছে, এবং আমি নিজে বাড়ির মধ্যে সবসময়, আমি তো এখন রিটায়ার করেছি, বাড়িতেই থাকি, আমি দেখি যে ও এলে অন্যরকম ভাবসাব হয়, অন্যরকম গল্প, এবং অডিওতে যা যা আছে রীতিমতন সম্পর্ক। তো যাই হোক, আমি ওকে করি, তখন রমেশ এবং শান্তা দুজনে আমার পা জড়িয়ে ধরে। আমি ওকে ডেকে পাঠিয়েছিলাম, আমি বলেছিলাম তুই আমার বাড়িতে আসবি না, তো 9 মাস আমার বাড়িতে আসেনি। এবার ও শান্তা গিয়ে, ওর একটা জায়গা আছে এখানে ট্রান্সফরমার মোড়, ওইখানে গিয়ে সকালবেলায় ওর সঙ্গে দেখা করতো, বেড়ালকে খেতে দেওয়ার নাম করে। এবং এটা যখন আমার কাছে বারবার রিপোর্ট আসতে লাগলো, ওকে আমি ধরলাম যে তুই ওইদিকে যাবি না, বেড়ালকে তোর খেতে দিতে যেতে হবে না।
তো তখন ও বন্ধ করলো, কিন্তু ওরা যেভাবেই হোক দেখা করতো, গল্প করতো এবং কথাবার্তা বলতো, শান্তা সব ওর কাছে লাগাতো। তা আমি বলেছিলাম, তুই যদি এইরকম টাকা চুরি করিস প্রত্যেক মাসে, তাহলে তুই আমার কাছে থাকবি না, তুই বসিরহাটে চলে যা। আর টাকাটা তোর, চুরি করে কাকে দিত? আমার ধারণা রমেশকেই দিত, রমেশকে। নয়তো ও অত টাকা কিসে লাগে। 3,000, 4,000, 2,000 এরকম সবসময় চুরি করতো ব্যাগ থেকে। তো পরশুদিনও চুরি করেছিল 2,500 টাকা। তো এইবার উত্তর দেয় না, কোনো কথার উত্তর দেয় না। তা আমি বলেছিলাম যে তোর বাড়িতে পাঠিয়ে দেবো, আমার এখানে থাকতে পারবি না তুই, হয় বসিরহাটে যা, তার নয়তো তোর বোন মিঠুর কাছে যা। এইটাতে ওর খুব, ও এইখানে ছাড়া থাকবে না, অন্য কোথাও যাবে না, এইটাতে ওর খুব রাগ হয়। এবং আমি বলেছিলাম যে তোর এত কিছু দেবো না, তোর যেটা পাওনা গন্ডা আমি তোকে ঠকাবো না, আমি জীবনে মানুষ ঠকাই না, তোকেও ঠকাবো না, তোর যা প্রাপ্য আমি তোকে দিয়ে দেবো, কিন্তু তুই আমার কাছে থাকতে পারবি না। এইটা বলাতে ও এইগুলো বলেছে রমেশকে। এই জন্য ও রেইকি করার জন্যে, আমাকে রীতিমতো খুন করার জন্যে, যেইভাবে দরজা খুলে দিয়েছে 11:44 থেকে ও দরজা খুলে দিল। প্রথমে রমেশ ঢুকলো, ঢুকে ওপরে এলো, দরজা বন্ধ করলো এই ঘরের, আবার নেমে গেল 10 মিনিট পরে, আবার বেরিয়ে গেল। তখন একটা ছায়া মতন লোক, একটা বাইকের ছবিটা আমি দেখেছি, একটা ছায়া মতন লোক যেন সরে গেল, আমি অত ভালো চোখে দেখি না, যাই হোক। আবার 10-15 মিনিট বাদে সে ফিরে এলো, হাতে একটা কিছু ছিল। ওইগুলো দেখবেন আপনারা, আমি মিথ্যা কথা বলবো কেন। তো আবার ওপরে উঠে এলো এবং আবার সে দরজা বন্ধ করলো খুব আস্তে। শান্তা দরজা খুলে দিল বারবার, শান্তাই কিন্তু বাইরের গেট, ওই গেটটা শান্তাই খুলে দিচ্ছে। তখন এই করে ও, তারপরে আবার 15 মিনিট বাদে সে বেরিয়ে গেল। এইটা দেখে আমি ওকে বললাম যে শান্তা, এইটা ওকে কেন দরজা খুলে দিয়েছিলি? অত রাত্রিরে তো তুই গেটে 21-এ ও এসছিল কেন, আর তুই খুলে দিলি কেন, কী ব্যাপার রে? তখন ও বললো কি, ওইটা মনে হয় দিনের বেলা। আমি বললাম, দিনের বেলায় বা খুলে দিবি কেন? আচ্ছা দিনের বেলায়, কিন্তু ও আমার ঘরে এসে দরজা বন্ধ করবে কেন? আর তুই বারবার খুলে দিবি, ও আসছে যাচ্ছে আর দরজা বন্ধ করছে। রমেশ কি এই পাড়ারই ছেলে? হ্যাঁ, কাউন্সিলরের বাড়ির পাশে, আচ্ছা, তাপসের বাড়ির পাশেই থাকে সে। আপনি কাকে সন্দেহ করছেন? আমি রীতিমতন সন্দেহ করছি রমেশকে, কেননা ওকে উস্কিয়েছে। আপনি কি ওকে সকালে উঠে কি দেখলেন আর কি? সকালে উঠে না, আমি 12টার সময় যখন সিসি ক্যামেরার ওই ফুটেজটা দেখলাম, ওইটা ও কোনো উত্তর দিল না, বললো কি এটা দিনের বেলায়। আমি বললাম না, দিনের বেলায় না, রাত্রির বেলায় টাইম দেখাচ্ছে, রাত্রির বেলায় আলো জ্বলছে, আমার দাদার বাড়ি আলো জ্বলছে, এখানে কাঠমিস্ত্রির বাড়ি আলো জ্বলছে, যে রীতিমতন আলো জ্বলছে, আর রাত্রির বেলার ফুটেজ। ও মুখ শুকিয়ে গেল, ও ভাবেনি যে এটা আমার হাতে চলে আসবে। তখন আমি বললাম ঠিক আছে, আমি এখন ব্যাংকে যাচ্ছি, তুই খাওয়া দাওয়া কর, স্নান টান কর, আমি আসছি, তোকে আমি এটা বুঝিয়ে দেবো এটা রাত্রির বেলা না এই বেলা, বলে আমি হেঁটে হেঁটে ব্যাংকে যাচ্ছি। তো রাস্তা থেকে রমেশকে ফোন করলাম, সেই অডিওটা আপনাকে দেবো, যে রমেশ তুই আমার বাড়িতে অত রাত্রিরে এলি কেন, এবং শান্তা তোকে দরজা খুলে দিল, তুই ওপরে এলি দরজা বন্ধ করলি, এটা কেন, এটা ব্যাখ্যা তোর কাছে আমি চাই। তো ও বললো, না আমি তো রাত্রিরে কোনো দিনও যাই না দিদি, আমি সেটা আপনাকে দিচ্ছি। তখন আমি বললাম, এটা রাতেই তুই এসেছিলি। তখন ও ফোনটা মানে ও আর কথা না বলে কেটে দিল। তারপর আমি ব্যাংকে কাজ করে একটা মেয়ের বাড়িতে গেছিলাম, দীপা নামে, ওর চোখ অপারেশন হয়েছে, দেখতে গেছিলাম, করে আমি ঘন্টা দেড়েক বাদে ফিরে এসেছি। তখন এসে দেখি এই কাণ্ড হয়েছে। এক কথায় আপনি খুন না এটা আত্মহত্যা? দেখুন, এটা তো আমি একদম, আমার হাতে সেই প্রমাণ নেই যে আমি বলতে পারি নিশ্চয় করে যেটা আত্মহত্যা, আবার নিশ্চয় করে খুন, কিন্তু আমার সমস্ত এভিডেন্স যাচ্ছে রমেশের দিকে, কেননা রমেশ ওকে মোটিভেট করতো সবসময়। এবং পুলিশকে জানিয়েছেন? পুলিশ? আমি, পুলিশ তো নিজেরাই এসেছিলেন। না, লিখিত অভিযোগ করেছেন রমেশের বিরুদ্ধে? হ্যাঁ হ্যাঁ, আমি একদম লিখিত অভিযোগ করেছি, এফআইআর করেছি। খবর দেয়নি তখন? ঘটনাটা ঠিক যেভাবে পরিবারের লোকজন যেভাবে জেনেছে, ঠিক একইভাবে যেই মুহূর্তে উনি জানিয়েছেন, ফোন করেছেন, আমি একজন প্রতিনিধি হিসাবে ওয়ার্ডের, আমি সেই মতো পৌঁছাই এবং গিয়ে দেখি যেটা দেখলাম। তারপরে পরবর্তীকালে এখন পরিবারের যারা আত্মীয় স্বজন পরিজন রয়েছে, তারা আবেগবশত হয়তো একটা হট্টগোল হচ্ছিল, কিন্তু সেটা তো আমি যেই মুহূর্তে যাই তারপরে কিন্তু দেখি শান্ত পরিবেশই হয়ে গেছে। এবং তারপরে আমার যে করণীয়, আমাদের কাজ হচ্ছে মানুষের কোনো সমস্যা হলে সমাধান করা, কিংবা কোনো অশান্তি হলে সেটাকে শান্ত করা। আমার যা প্রশাসনিকভাবে পুলিশকে খবর দিয়ে এবং পুলিশ এসে যা প্রক্রিয়া শুরু করা, তদন্ত প্রক্রিয়ার জন্য যেটা করণীয় আমি বলেছি, যে একদম নিরপেক্ষভাবে তদন্ত করে এর যে
আসল ঘটনা সেটা যেন উঠে আসে। তার জন্য পুলিশ যে সহযোগিতা করার কথা সেটা বলেছেন এবং 2 দিন টাইমও নিয়েছেন যে আজকে যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন হলে আগামীকাল থানাতে এই নিয়ে বাকি প্রোগ্রেস করারই কথা। যিনি মারা গেছেন 2 দিন আগে দেখা গেছে যে ছেলে নিয়ে তার বাড়িতে গেছিল, ওটা সিসিটিভির ফুটেজের খবর। এই বিষয়টা যতক্ষণ না পুলিশ প্রশাসন থেকে দেখে তারা না ডিক্লেয়ার করছে, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে তো এই তদন্তের বিষয়ের মধ্যে আমি ডিটেলসটা বলতে পারি না কিংবা জানতে পারি না। এই বিষয়টা সম্পূর্ণটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা বলবেন, কারণ তদন্তের ভারটা পুলিশ প্রশাসনের উপরে আছে। আমি তাদের পাশে আছি, থাকবো, নির্ধারিতভাবে বলেছি এবং আমি চাই এটা একটা নিরপেক্ষ সঠিক সিদ্ধান্ত তদন্ত হোক, যেটার মাধ্যমে যে আসল কাহিনী কিংবা ঘটনা সেটা উঠে আসুক এবং যেই এর যদি দায়ী হয় সে যেন সাজা পায়, এটাই আমরা পাশে আছি। তার জন্য আমি কিন্তু তাদের প্রতিশ্রুতি দিয়েছি এবং থাকবো সেই মতো।